করছি যেটা হুইস্টন ব্রিজ। নেক্সট টপিক তড়িৎ সংক্রান্ত পরিমাপ এই চ্যাপ্টারে আছে হুইস্টন ব্রিজ। তো হুইস্টন ব্রিজ কি বা কি কারণে ব্যবহার করা হয় এটাকে? এখানে চিত্রে দেখতে পাচ্ছি পি কিউ আর এস এই চারটা রোধকে পরপর যুক্ত করা হয়েছে, যেখানে পিটা হচ্ছে প্রথম বাহু রোধ, কিউটা হচ্ছে দ্বিতীয় বাহু রোধ, আরটা হচ্ছে তৃতীয় বাহু রোধ এবং এসটা হচ্ছে চতুর্থ বাহু রোধ। বি এবং ডি এর মধ্যে যুক্ত করা হয় একটা গ্যালভানোমিটার, যে গ্যালভানোমিটার কি কারেন্টটা পরিমাপ করে, এবং এ আর সি এর মধ্যে ব্যাটারি যুক্ত করা থাকে। যখন গ্যালভানোমিটারের মধ্যে কোনো কারেন্ট যাবে না তখন বলা হয় নিষ্পন্দ বিন্দু অবস্থা বা তৌল অবস্থা বলা হয়। নিষ্পন্দ বিন্দু অবস্থা বা তৌল অবস্থা বলে। তো এখন এই নিষ্পন্দ বিন্দু বা তৌল অবস্থা কখন হচ্ছে? যখন গ্যালভানোমিটারের মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না। অ্যাকচুয়ালি হচ্ছেটা কি না, বি এবং ডি এর মধ্যে বিভব পার্থক্য যখন সমান হয়ে যাচ্ছে, মানে ভিবি সমান ভিডি, তখনই কিন্তু গ্যালভানোমিটারের মধ্যে কোনো কারেন্ট যাবে না। এখানে লেখা হচ্ছে আইজি সমান 0 এবং এটা কি বলে? নিষ্পন্দ বিন্দু অবস্থা বলা হয়। তো পি আর কিউ এর অনুপাত ধ্রুবক থাকে, আরটাকে পরিবর্তন করে করে দেখতে হয় যে কখন নিষ্পন্দ বিন্দু অবস্থা পাওয়া যাচ্ছে। এবং তৌল অবস্থা বা ব্যালেন্স কন্ডিশনের ক্ষেত্রে কি পাওয়া যায়? তৌল অবস্থা বা ব্যালেন্স কন্ডিশনের ক্ষেত্রে যেটা হয়, পি বাই কিউ সমান কত হচ্ছে? আর বাই এস। কি লেখা হবে? পি বাই কিউ বাই পি বাই কিউ বাই পি বাই কিউ বাই পি বাই কিউ বাই পি বাই কিউ সমান কত হচ্ছে? আর বাই এস। যেখানে এস এর মানটা নির্ণয় করা হচ্ছে, অজানা রোধের মানটা নির্ণয় করা হয়। পি বাই কিউ সমান এস, এটা হচ্ছে ব্যালেন্স কন্ডিশন বা তৌল অবস্থার শর্ত। পি বাই কিউ সমান কত হচ্ছে? আর বাই এস। এখন এই শর্তটা প্রমাণ করবো। কিভাবে প্রমাণ করবো? আসি ওয়ান এবং আই টু 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 এবং আই টু, যেখানে আই টু সমান লেখা যেতে পারে আই মাইনাস কত হচ্ছে? আই ওয়ান। গ্যালভানোমিটারের মধ্যে একটা কারেন্ট যাচ্ছে আইজি, কিউ এর মধ্যে একটা কারেন্ট চলে যাবে আই ওয়ান মাইনাস আইজি। এই আইজিটা এর সঙ্গে যুক্ত হচ্ছে আই টু এর সঙ্গে, এটা হবে আই টু প্লাস আইজি। আই টু প্লাস আইজি, আর এখানে এটা যুক্ত হয়ে এখানে কি পাচ্ছি? আই ওয়ান প্লাস আই টু পাচ্ছি, মানে হচ্ছে আই। তাহলে এখানে প্রত্যেকটা ব্রাঞ্চে বা প্রত্যেকটা রোধের মধ্যে কি কি কারেন্ট যেতে পারে সেই কারেন্টগুলো সব চিত্র আমাদের করা হবে। এবার তিনটে লুপ পাচ্ছি অ্যাকচুয়ালি, 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার লুপ পাচ্ছি। তার প্রথমে আমি ওপরে দুটো লুপের ক্ষেত্রে করব কার্সরের সূত্র। এখানে 1 নাম্বার লুপ, এটা হচ্ছে 2 নাম্বার লুপ। হুইস্টন ব্রিজের কাজ হলো অজানা রোধের মান নির্ণয় করা। এখানে 1 নাম্বার লুপের ক্ষেত্রে কার্সরের প্রথম সূত্র অ্যাপ্লাই করব। কার্সরের প্রথম সূত্র বলা হয়েছে যে যদি তড়িৎ প্রবাহ মাত্রাটা ঘড়ির কাঁটার দিকে যায় তাহলে সেটাকে ধরা হবে পজিটিভ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে সেটা ধরা হবে নেগেটিভ। তো এখানে এ বি ডি এ এই ক্লকওয়াইজ লুপটার ক্ষেত্রে এ বি ডি এ থেকে শুরু করে আবার এ তে চলে এলাম, যেহেতু কোনো ব্যাটারি যুক্ত নেই তাহলে ভি অপেক্ষা শূন্য হয়ে যাচ্ছে, মানে ভিটা শূন্য হয়ে যাচ্ছে, শূন্য ইকুয়ালস টু এখান থেকে শুরু করছি এ থেকে বি পর্যন্ত কারেন্ট হচ্ছে কত? আই ওয়ান ইন্টু রেজিস্ট্যান্স কত আছে? পি, প্লাস আবার কি বি থেকে ডি পর্যন্ত কত হচ্ছে? আইজি ইন্টু জি। আবার এখানে কি পাবো? মাইনাস আই টু ইন্টু আর। এখানে যেটা হচ্ছে আই ওয়ান ইন্টু পি প্লাস আইজি ইন্টু জি মাইনাস কত হচ্ছে? আই টু ইন্টু আর সমান কত? 0। এটা দিলাম ইকুয়েশন নাম্বার 1। তারপরে চলে আসছে ইকুয়েশন 2, মানে 2 নম্বর লুপটার ক্ষেত্রে। 2 নম্বর লুপটার ক্ষেত্রে কি পাচ্ছি? 2 নম্বর লুপটার ক্ষেত্রে এই একই সমীকরণ ব্যবহার করব কার্সফের দ্বিতীয় সূত্র বা কেভিএল। এখানে দেখতে পাচ্ছি বি থেকে শুরু করি, বি সি ডি বি, বি সি ডি বি ক্লকওয়াইজ লুপের ক্ষেত্রে বা 2 নম্বর লুপের ক্ষেত্রে এখানেও কিন্তু কোনো ভোল্টেজ নেই, তাহলে 0 সমান কি আছে? বি থেকে সি আই ওয়ান মাইনাস হচ্ছে আইজি। কেন আই ওয়ান মাইনাস আইজি হলো? যেহেতু একটা আইজি এদিকে চলে আসছে, তো বাকি থাকছে কত? আই ওয়ান মাইনাস আইজি। এটা কার মধ্যে যাচ্ছে? এটা রেজিস্ট্যান্স কিউ এর মধ্যে যাচ্ছে এবং ক্লকওয়াইজ যাচ্ছে বলেই পজিটিভ হবে।
কিন্তু যখন এস এর কাছে আসছে, কারেন্টটা কি হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, আর আমার পাথটা সেটা ক্লকওয়াইজ, তো সুতরাং এটা মাইনাস হয়ে যাবে। মাইনাস হবে I2 প্লাস IG ইন্টু কত হচ্ছে এস, আর বাকি আছে কোনটা, ক্যালকুলোমিটারটা। এখানে ক্যালকুলোমিটারের মধ্যে বিপরীত দিকে কারেন্ট যাচ্ছে, মানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, তাহলে IG ইন্টু মাইনাস IG ইন্টু জি করা হলো। এবার এই সমীকরণটা অ্যাডজাস্ট করছি। এখানে I1 মাইনাস IG ইন্টু কিউ মাইনাস কত I2 প্লাস কত হচ্ছে IG ইন্টু এস মাইনাস IG ইন্টু জি সমান কত 0। এটা দিচ্ছি ইকুয়েশন নাম্বার 2। বলা হয়েছে যে IG সমান 0 হলে কিন্তু নিষ্পন্ন বিন্দু অবস্থা পাওয়া যায়, আর ব্রিজটা তখন কি ব্যালেন্স কন্ডিশন অবস্থা থাকবে বা তৌল অবস্থায় থাকবে। তো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণে IG সমান 0 বসাচ্ছি। IG সমান 0 বসিয়ে পাই, মানে IG সমান 0 বসিয়ে পাই মানে কি হচ্ছে, V আর D এর মধ্যে বিভবটা শূন্য হবে। আবার বলে দিলাম, B আর D এর মধ্যে বিভবটা শূন্য হবে। তো 1 নম্বর সমীকরণে যখন IG সমান 0 বসানো হচ্ছে, I1 ইন্টু P মাইনাস কত হচ্ছে I2 ইন্টু R সমান কত হচ্ছে 0, অর্থাৎ I1P সমান কত হচ্ছে I2 ইন্টু I1P সমান কত হচ্ছে I2 ইন্টু R। এটা ইকুয়েশন নাম্বার 3 দিলাম। এখানে IG সমান 0 বসাবো। IG সমান 0 বসানো হলে দেখতে পাচ্ছি যে IG টা 0 মানে I1 ইন্টু Q, এখানেও কিন্তু I2 0 মানে এটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তো থাকছে I2 ইন্টু S সমান 0। তো I1 ইন্টু Q সমান কত, I2 ইন্টু S। এটা দিচ্ছি ইকুয়েশন নাম্বার 4। এবার যদি 3 ভাজিত 4 করা হয় তো কি পাওয়া যাবে? 3 ভাজিত 4 করা হলে হচ্ছে P বাই Q, 3 ভাজিত 4 করে পাই P বাই Q সমান কত হচ্ছে R বাই S। P বাই Q সমান কত হচ্ছে R বাই S। ইকুয়েশন নাম্বার কত হচ্ছে 5। P বাই Q সমান কত হচ্ছে R বাই S, অর্থাৎ এটাই হচ্ছে হুইস্টন ব্রিজের প্রথমিত অবস্থার শর্ত। এখন এই কথাটা আলোচনা করব এর উপর বেস করে। এই আলোচনা হলো যে হুইস্টন ব্রিজের মেন কাজ হচ্ছে অজানা রোধের পরিমাপ করা, কিন্তু হুইস্টন ব্রিজের সাহায্যে খুব কম মানের রোধ পরিমাপ করা যায় না কেন, মানে এস এর মানটা খুব কম মানের হবে না কেন? খুব কম মানের যদি হয় তাহলে ব্রিজটা কিন্তু তৌল অবস্থা হবে না। মানে ধর এখানে হচ্ছে পি রোধ, এটা হচ্ছে কিউ রোধ, পি এবং কিউ রোধ একটা মধ্যম মান আছে, এটা হচ্ছে আর রোধ, অজানা রোধের মানটা হচ্ছে এস। পি কিউ আর এটা হচ্ছে এস। এই অজানা রোধের মানটা খুব কম হয়ে যায়, খুব কম মানে কত হচ্ছে 0.01 ওহম ধরছি। এগুলো অর্ডারগুলো মোটামুটি 10-20 এরকম মধ্যে আছে। তো অ্যাকচুয়ালি কি হয়, যখন আইজিটা 0 হয়ে যাবে তখন পি আর কিউটা, মানে পি আর কিউটা থাকে শ্রেণী সমবায়, আর এবং এসটা থাকে শ্রেণী সমবায়, তারপর সেগুলো সমান্তরাল। এখানে মূল প্রবাহ মাত্রা যেটা যাচ্ছে আইটা দুটো ভাগে যখন বিভক্ত হয়ে যাচ্ছে, I1 আর I2 কারেন্টটা বেশি যাচ্ছে, কারণ শ্রেণী সমবায় কারেন্টটা সেম যায়, কারেন্ট বেশি যাচ্ছে যেহেতু রেজিস্ট্যান্সটা কম। তো এর মধ্যে দিয়ে বেশি কারেন্ট চলে যাবে, এর মধ্যে কম কারেন্ট যাচ্ছে, এই জন্য ব্রিজটা কিন্তু তৌল অবস্থা হবে না। আবার যদি খুব বেশি রোধ ব্যবহার করা হয় তখনও কিন্তু ব্রিজটার যে সুবিধা সেটা কিন্তু কমে যাচ্ছে, ঠিকমতো তৌল অবস্থা সৃষ্টি হবে না। অনেক বেশি রোধ হয়ে যাচ্ছে তখন, অনেক বেশি রোধ হয়ে গেলে এস এর মান যদি 1000 ওহম হয়ে যায় তাহলে আর প্লাস এস সেটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। এর ফলে হুইস্টন ব্রিজের প্রথমিত অবস্থা শর্তটা পালিত হবে না। তা হুইস্টন ব্রিজে কখন বেশি সুবিধি হবে? হুইস্টন ব্রিজের সুবিধি হবে, সুবিধি মানে খুব ভালো সেন্সিটিভ হচ্ছে বা খুব ভালো কাজ করছে, সুবিধি হবে যখন পি সমান কত হচ্ছে কিউ সমান কত হচ্ছে আর সমান কত হচ্ছে এস সমান কত হচ্ছে জি, মানে চারটা বাহু রোধ এবং গ্যালভানোমিটার রোধের মান যখন সমান হবে তখন হুইস্টন ব্রিজটি খুব বেশি ভালো সুবিধি হবে। প্রায় সমান বলেছি, মোটামুটি সমান, মানে 10, 20, 30 এরকম অর্ডারে থাকবে। কখনোই কিন্তু একটা 10 আর একটা কখনোই 100 বা 1000 হতে পারে না, সেক্ষেত্রে হুইস্টন ব্রিজের প্রথমিত অবস্থা শর্তটা পালিত হবে না। এখানে হুইস্টন ব্রিজে একটা কথা বলে রাখা ভালো, যে ব্যাটারি এবং গ্যালভানোমিটারের যদি অবস্থান পরিবর্তন করা হয় বা চেঞ্জ করা হয় তখন কিন্তু হুইস্টন ব্রিজের প্রথমিত অবস্থা শর্তটা একই থাকে, মানে পি বাই কিউ, তাহলে ব্যাটারি ই এবং জি
এর স্থান পরিবর্তন করা হলে স্থান পরিবর্তন করা হলে প্রতিমিত অবস্থা শর্তটি একই থাকে। প্রতিমিত অবস্থার শর্তটি একই থাকে। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে কি পরস্পর অনুবন্ধী অবস্থা বলা হয়, এটাকে বলা হয় পরস্পর অনুবন্ধী অবস্থা। তা হুইস্টন ব্রিজের ব্যবহারিক প্রয়োগ হচ্ছে পোস্ট অফিস বক্স ও মিটার ব্রিজ। তো এই মিটার ব্রিজটা সিলেবাস আছে, পোস্ট অফিস বক্সটা নেই। তা মিটার ব্রিজটা করবো তার আগে কিছু উদাহরণ বলে দিই। যখন কোনো অঙ্কে হুইস্টনের 4টা বাহু রোধের যে অনুপাত সেটা যদি একই হয়ে যায় তখন গ্যালভানোমিটার রেজিস্ট্যান্সটা কিন্তু ধরা হবে না। অর্থাৎ এখানে একটা অঙ্কে আসছি, কোশ্চেন নাম্বার 1। এটা হুইস্টন ব্রিজ দিয়েছে চিত্রে। এখানে বলেছে পি এর মানটা হচ্ছে 100, পি এর মানটা বলেছে 100, কিউ এর মানটা বলেছে 10 ওহম, সব এগুলো ওহম এককে হবে, রেজিস্ট্যান্স যেহেতু করা হচ্ছে। আর এর মানটা হচ্ছে 300, আর এস এর মানটা বলেছে 30 ওহম। ঠিক আছে, এই হুইস্টন ব্রিজটার সঙ্গে 1.5 ভোল্টের একটা ব্যাটারি যুক্ত করা আছে। 1.5 ভোল্টের ব্যাটারি যুক্ত করা আছে এবং গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্সটা বলেছে, গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স বলেছে জি সমান 200 ওহম। 200 ওহম এরকম দিয়েছে সার্কিটটা। তো এখানে দেখতে হবে প্রথমে এই যে পি বাই কিউ সমান আর বাই এস হচ্ছে কিনা দেখি। পি বাই কিউ মানে কত, 100/10, মানে কত 10 আসছে অনুপাতটা। আবার আর বাই এসটা কত আসছে, 300/30, এখানে অনুপাত 10 আসছে। দুটো ক্ষেত্রেই অনুপাতটা 10, তার মানে কি পি বাই কিউ সমান হচ্ছে আর বাই এস। অতএব পি বাই কিউ সমান কত হচ্ছে আর বাই এস। তার ব্রিজটা কি আছে, ব্যালেন্সড কন্ডিশন অবস্থায় আছে বা তৌল অবস্থায় আছে, তৌল অবস্থায় আছে। তো ব্রিজটা যখন তৌল অবস্থায় থাকবে, তখন আইজি সমান 0, এবং আইজি সমান 0 হলে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্সটা কোনো কাজ দেবে না। অর্থাৎ বি এবং ডি এর মধ্যে বিভব প্রভেদটা শূন্য হওয়ায় আইজি সমান 0 হচ্ছে। তো এখন তোর এই কারেন্টটা বের করতে বলেছে। কারেন্টটা বের করতে কিভাবে বের করতে হবে না, পি আর কিউটা শ্রেণীর সমবায়, মানে পি আর কিউটা শ্রেণীর সমবায় এবং আর আর এসটা শ্রেণীর সমবায়, তারপরে সেগুলো সমান্তরাল সমবায়। সুতরাং এ আর সি এর মধ্যে রোধ বা তুল্য রোধ আর এসি সমান, জিটা কোনো ফাংশন নেই, 110 ইন্টু এটা কত আসছে 330 ডিভাইডেড বাই 110 প্লাস কত হচ্ছে 330। এখানে তুল্য রোধটা বেরিয়ে যাচ্ছে, তুল্য রোধটা আসছে, ক্যালকুলেশন দেখে নিতে হবে তুল্য রোধে কত আসছে। তুল্য রোধে বেরিয়ে গেল। তো মোট প্রবাহ মাত্রা আই সমান কত, মোট প্রবাহ মাত্রা আই সমান হচ্ছে 1.5 ডিভাইডেড বাই কত হচ্ছে আর এসি, 1.5 ডিভাইডেড বাই কত হচ্ছে আর এসি। এটা হলো প্রবাহ মাত্রাটা। অনেক সময় যায় আই ওয়ান আই টু বের করতে। আই ওয়ান আই টু মানে কি, কোনটা না, এর মধ্যে যে কারেন্টে যাচ্ছে এটা আই ওয়ান ধরছি, এর মধ্যে যে কারেন্টে যাচ্ছে এটা আই টু ধরছি। তো আই ওয়ান সমান কি করে বের করতে হবে, যেহেতু সমান্তরাল সময় বিভবটা কনস্ট্যান্ট থাকে তাহলে ভি এ সি বাই কত 110। আই টু, আই টু সমান কত হচ্ছে ভি এ সি ডিভাইডেড বাই কত 330, এখানে 1.5 ডিভাইডেড বাই 110, তাহলে 1.5 ডিভাইডেড বাই কত 330। তো এরকম অঙ্ক বোঝা গেল, ওয়েস্টার্ন ব্রিজ তাহলে এরকম করতে হবে। কিন্তু যদি কিন্তু যদি ওয়েস্টার্ন ব্রিজের 4টি বাহু রোধ সমান না হয় তখন কিন্তু কার্সফের সূত্রের সাহায্যে 3টি ইকুয়েশন আসবে, সেই 3টি ইকুয়েশনের সাহায্যে কিন্তু আমাকে বের করতে হবে আইজিটা। অনেক সময় আইজিটা বের করতে বলে। এবার শুরু করছি মিটার ব্রিজ। ওয়েস্টার্ন ব্রিজের অ্যাপ্লিকেশন একটা সিলেবাসে আছে, মিটার ব্রিজ।
মিটার ব্রিজ কেমন দেখতে হয় সবগুলো আসছি। মিটার ব্রিজ কিন্তু হুইস্টন ব্রিজের নীতি অনুসারে কাজ করে, প্রশ্নটাই এমসিকিউ দিতে পারে। তো মিটার ব্রিজের পুরো কনস্ট্রাকশনটা আসছি। কাঠের পাটাতনের ওপর এরকম তামার পাতগুলোকে বসানো থাকে। মিটার ব্রিজ বসানো থাকছে, এখানে এই দুটো অংশে সোল্ডারিং করে একটা তারকে যুক্ত করা থাকে। যেই তারটা সাধারণত তৈরি থাকে ম্যাঙ্গানিজ বা জার্মান সিলভারে। কেন তৈরি করা হয় পরে বলছি। এটা হচ্ছে বাঁ দিকের গ্যাপ আর লেফট গ্যাপ বলা হয়। লেফট গ্যাপের মধ্যে একটা রেজিস্ট্যান্স বক্সকে কানেক্ট করা থাকছে। রেজিস্ট্যান্স বক্স আর আর রোধ এটা কানেক্ট করা থাকছে। এখানে একটা অজানা রোধকে যুক্ত করা হয়, যে রোধের মানটা নির্ণয় করতে হবে। এই স্ক্রু এর সাহায্যে এটা আমি নাম দিতে পারি এ স্মল বি সি, এটা ডি ই, এরকম স্ক্রুগুলো নাম দিতে পারি। এটা হচ্ছে ই ই, এটা হচ্ছে এফ, এটা জি নাম দিতে পারি। স্ক্রু থাকে এগুলো, সাধারণত স্ক্রুগুলোকে ঘুরিয়ে তারপরে যুক্ত করা হয় তারের সাহায্যে। এটা গ্যালভেনোমিটার। গ্যালভেনোমিটার সঙ্গে জকি যুক্ত করা হচ্ছে। এটা ট্যাপ করে করে দেখতে হয় যে কোথায় নিষ্পন্দন বিন্দু পাওয়া যাচ্ছে। মিটার ব্রিজ বলা হয় এই কারণে এখানে একটা স্কেল যুক্ত থাকে, যে স্কেলটা 0 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত একটা পরিমাপ দিচ্ছে, নিষ্পন্দন বিন্দু পরিমাপটা দেবে। 0 সেন্টিমিটার থেকে এরকম করে শুরু করে এখানে 100 সেন্টিমিটার পর্যন্ত হবে। 100 সেন্টিমিটার পর্যন্ত দিচ্ছে। ওপরে একটা কমিউটেটর নেওয়া হয়। কমিউটেটরের কাজ হচ্ছে তড়িৎ প্রবাহের দিকটা পরিবর্তন করা। কমিউটেটরের 4টা পার্ট থাকে। স্ক্রুয়ের মধ্যে থাকে 1 2 3 4। একের সঙ্গে সবসময় 3 কানেকশন হবে। তো একের সঙ্গে 3 আমি ব্যাটারি কানেক্ট করতে পারি, বা একের সঙ্গে 3 আমি এই মিটার ব্রিজ কানেক্ট করতে পারি। তো আমি একের সঙ্গে 3 কি করছি, মিটার ব্রিজের কানেক্ট করছি। এক, এটা হচ্ছে 3, মিটার ব্রিজ কানেক্ট করলাম। 2 এর সঙ্গে 4, 4 আর এটা হচ্ছে 2, এটা ব্যাটারি কানেক্ট করছি। ব্যাটারি না কানেক্ট করলে তো কারেন্ট যাবে না, কানেক্ট করা হলো। এবার কি করব না, 1 আর 4 কানেক্ট করে রাখতে পারি, আর 2 আর 3 কানেক্ট করলাম। 1 আর 4 কানেক্ট করলে কোন দিকে কারেন্ট যাচ্ছে, এই যে এদিকে পজিটিভ প্রান্ত, এখানে কারেন্টটা হয়ে এদিকে একটা কারেন্ট যাচ্ছে। এটা হলো কমিউটেটরের কানেকশনটা। মিটার ব্রিজে পুরো কানেকশন হয়ে গেল। যখন কারেন্ট পাঠানো হবে তখন কি না, দেখতে হবে কোথায় আর কি নিষ্পন্দন বিন্দু পাওয়া যাচ্ছে। তো প্রথমে চলে দিয়ে কি কি আলোচনা করবো এখন, যে এখানে কমিউটেটর কেন ব্যবহার করা হয়। কমিউটেটর কেন ব্যবহার করা হয়, তাপ তড়িৎ ক্রিয়ার প্রভাব থেকে মুক্ত রাখার জন্য কমিউটেটর ব্যবহার করা হয়। তাপ তড়িৎ ক্রিয়া কি, যখন এই সাইডে এই যে এই প্রান্তে যখন কারেন্টটা কন্টিনিউ যদি 1 থেকে 4 আর 2 এর সঙ্গে 3 যদি কানেক্ট করা হয়, তাহলে এই প্রান্তে মানে হচ্ছে কোন প্রান্ত, এফ জি প্রান্তে কন্টিনিউ কিন্তু কারেন্টে যেতে থাকবে। তা যে প্রান্তে এই প্রান্তে কারেন্টে যায়, তাহলে এইখানটা কি হচ্ছে বলতো, প্রচুর পরিমাণে গরম হয়ে যাচ্ছে, আর এই অংশে কারেন্টটা নির্গত হয়ে যাচ্ছে, মানে এটা ঠান্ডা থাকবে। তো উষ্ণতা পার্থক্যের জন্য একটা ইএমএফ তৈরি হয়, এটা তাপ তড়িৎ ক্রিয়া বলা হয়। এই ইএমএফটা অরিজিনাল যে ইএমএফ, অরিজিনাল ইএমএফ এর জন্য যে কারেন্টটা সেটাকে কিন্তু মিনিমাইজ করে কমিয়ে দিচ্ছে। সেই জন্য প্রথমে ধর 2-3 রিডিং নেওয়া হলো, 1 এর সঙ্গে 4 এবং 2 এর সঙ্গে 3 কানেকশন করে, তারপরে তারটা খুলে দেওয়া হয়। তারপরে তারটা খুলে দিয়ে মানে 1 এর সঙ্গে 4 এবং 2 এর সঙ্গে 3 খুলে দিয়ে, 3 এর সঙ্গে 4 কানেক্ট করতে হবে, 1 এর সঙ্গে 2 কানেক্ট করতে হবে, তখন কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। এইভাবে তাপ তড়িৎ ক্রিয়ার প্রভাব থেকে মুক্ত করবার জন্য কিন্তু কমিউটেটর সিটা ব্যবহার করা হয়। কমিউটেটর সিটা ব্যবহার করা হচ্ছে। এবার আসি ম্যাঙ্গানিজ এবং জার্মান সিলভার কেন ব্যবহার করা হয়। কারণ তামার তার কেন ব্যবহার করা হয় না, তামার তার রোধের মান খুব কম হয়।
তামাকটার রোধের মানটা হচ্ছে 0.1 ওহম। এত কম মানের রোধ নিয়ে কিন্তু কাজ করা যাবে না, বৃষ্টির সুবিদিতে হবে না, সুবিধা নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য ম্যাঙ্গানিজ এবং জার্মান সিলভারে সংকর ধাতু ব্যবহার করা হয়, যার রোধের মান কত 0.2 ওহম, তার রোধের মান হচ্ছে 2 ওহম। যার রোধের মান কত 2 ওহম, সেজন্য কাজ করতে বেশি সুবিধা হবে, বৃষ্টির সুবিধেও থাকবে রোধের মান বেশি হলে। কত হচ্ছে 2 ওহম ম্যাঙ্গানিজ এবং জার্মান সিলভারে। সেই জন্য কিন্তু ম্যাঙ্গানিজ এবং জার্মান সিলভার তার ব্যবহার করা হয়। এবার চলে আসছে কার্যনীতি, কিভাবে এটা হুইস্টন ব্রিজের নীতি অনুসারে কাজ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর রোধ, এটা অজানা রোধের মান হচ্ছে এস। এখানে ধরা হলো 0 সেন্টিমিটার থেকে এল দূরত্বে নিষ্পন্ন বিন্দু পাওয়া যাচ্ছে। কত? 0 সেন্টিমিটার থেকে এল দূরত্বে একটা নিষ্পন্ন বিন্দু পাওয়া যাচ্ছে। তারের রোধাঙ্ক মানে একক একক ক্ষেত্রফল এবং একক দৈর্ঘ্যের রোধাঙ্ক যদি রো হয়, রোধাঙ্ক রো হলে পি সমান কত হবে? এটা পি হবে, কারণ পি এর কাছে আর থাকে। এই যে এটা মনে রাখতে হবে, পি কিউ আর এস। পি এর কাছে কি থাকে? আর থাকে। কিউ এর কাছে কি থাকবে? এস থাকবে। সুতরাং এটা যদি আর হয়, এটা কি হচ্ছে পি। রোধাঙ্ক হলে পি সমান কত? পি সমান হচ্ছে রো এল বাই এ। রো এল বাই এ। কত? এটা যদি একক হয়, একক ক্ষেত্রফল যদি হয়, একক ক্ষেত্রফলের রোধাঙ্ক যদি বলি, বা একক ক্ষেত্রফলটা একক ধরা হলে রো ইন্টু কত? এল। পিটা হলো রো ইন্টু এল। পিটা যদি রো ইন্টু এল হয়, বাকিটা কত হচ্ছে 100 মাইনাস এল হবে, মানে এটা কত? 100 মাইনাস এল, কারণ এটা এল হলে এটা হচ্ছে 100 মাইনাস এল। এই রোধের মানটা কিউ। কিউ সমান কত? রো ইন্টু 100 মাইনাস এল বাই কত হচ্ছে এ। আবার বলছি এটা কত? 1, তাহলে 100 মাইনাস এল ইন্টু কত হচ্ছে রো। এখন ওয়েস্টার্ন ব্রিজের প্রচলিত অবস্থা শর্ত কি? যখন গ্যালভ্যানোমিটারের মধ্যে ডিফ্লেকশন হচ্ছে না বা গ্যালভ্যানোমিটারের মধ্যে কোনো হাওয়া যাচ্ছে না, তখন কি নিষ্পন্ন বিন্দু শর্তটা পালিত হচ্ছে। চকিটা সরিয়ে দেখতে হবে কোথায় নিষ্পন্ন বিন্দু পাওয়া যাচ্ছে। তো নিষ্পন্ন বিন্দু শর্তের ক্ষেত্রে পি বাই কিউ সমান কত হচ্ছে? আর বাই এস হবে। আগে বলা হয়েছে পি আর কিউ এর মানটা বের করা হয়েছে। পি এর মানটা হচ্ছে এল, কিউ এর মানটা 100 মাইনাস এল, আর এর মানটা জানা থাকবে যে কত মানের জন্য নিষ্পন্ন বিন্দু পাওয়া যাচ্ছে, বাই কত হচ্ছে এস। এবং এই সমীকরণ থেকে এস সমান 100 মাইনাস এল ইন্টু কত হচ্ছে আর ডিভাইডেড বাই কত এল। এই সমীকরণ থেকে ওয়েস্টার্ন ব্রিজের মানে মিটার ব্রিজের সাহায্যে অজানা রোধের মান কিন্তু নির্ণয় করা হয়। এস সমান কত হচ্ছে? এস সমান হচ্ছে 100 মাইনাস এল ইন্টু আর বাই কত হচ্ছে এল। সমীকরণ আন্ডারলাইন করছি। এটা হলো মিটার ব্রিজের কার্যনীতি। কিন্তু মিটার ব্রিজে যখন অজানা রোধের মান পরিমাপ করা হয়, এই যে তারটা দুটো দিকে যে সোল্ডারিং করা থাকে, এখানে দুটো দিকে যে সোল্ডারিং করা যাচ্ছে একটা তামার তারের মধ্যে, আর এখানে একটা তামার তারের অংশের মধ্যে সোল্ডারিং করা হয়, তখন কিন্তু পুরোপুরি দৈর্ঘ্যে সোল্ডারিং করা হয় না, করা পসিবল না, কিছু পরিমাণ এরর থেকে যায়। এই এররটাকে বলা হয় প্রান্তিক ত্রুটি। তাহলে নেক্সট এটা করব, প্রান্তিক ত্রুটি। পুরোপুরি কিন্তু করা সম্ভব নয়, কিছু পরিমাণ ত্রুটি এখানে থেকে যায়। তো এই অংশে যে পরিমাণ আর কি সোল্ডারিং এর তামাক তারের মধ্যে প্রবেশ করে আছে, যে অংশ আছে, তার দৈর্ঘ্য হচ্ছে λ1 সেন্টিমিটার, আর এখানে দৈর্ঘ্য হচ্ছে λ2 সেন্টিমিটার। এই λ1 এবং λ2 সেন্টিমিটার বের করে এরর ক্যালকুলেশনটা করা হয়। তো কিভাবে λ1 এবং λ2 বের করা হবে সেটা আসছে। প্রথমে আর রোধকে বাম দিকে রাখা হয়েছে, আর এস রোধকে ডান দিকে রাখা হয়েছে। এবং L1 সেন্টিমিটারের জন্য নিষ্পন্ন বিন্দু যদি পাওয়া যায়, নিষ্পন্ন বিন্দু পাওয়া গেলে, L1 সেন্টিমিটারের জন্য নিষ্পন্ন বিন্দু পাওয়া গেলে কি লিখবো? L1 সেন্টিমিটারের জন্য নিষ্পন্ন বিন্দু পাওয়া গেলে পি বাই কিউ সমান হচ্ছে আর বাই এস। পি মানে কত? পি মানে তখন হচ্ছে L1 প্লাস হচ্ছে কত? λ1। পি মানে হচ্ছে L1 প্লাস কত হচ্ছে? λ1 ইন্টু কত? রো। ক্ষেত্রফলটা একক ধরছি,
আর কিউটা তখন কত হচ্ছে, এটা যদি L1 প্লাস ল্যামডা 1 হয় তাহলে এটা হবে 100 মাইনাস L1 প্লাস এই অংশের দৈর্ঘ্যটা হচ্ছে ল্যামডা 2 ব্র্যাকেট ক্লোজ ইন্টু কত হচ্ছে রো। তো পি বাই কিউটা বের করা হলো। তো L1 সেন্টিমিটার যে নিষ্পন্ন বিন্দু পাওয়া যাচ্ছে, অর্থাৎ হুইস্টন ব্রিজের যে প্রতিমিত অবস্থার শর্ত সেটা হচ্ছে পি বাই কিউ সমান কত আর বাই এস, বা দিয়ে L1 প্লাস ল্যামডা 1 ডিভাইডেড বাই 100 মাইনাস L1 প্লাস কত হচ্ছে ল্যামডা 2 সমান কত আর বাই এস, ইকুয়েশন নাম্বার 1 আছে। এটা হলো ইকুয়েশন নাম্বার 1। তো এবার কি করা হচ্ছে, এবার আর এবং এস এর অবস্থানটা পরিবর্তন করা হচ্ছে, মানে আর রোধকে দ্বিতীয় ক্ষেত্রে ক্যাপিটাল আর রোধকে রাখা হয়েছে ডান দিকে, আর এস রোধকে রাখা হচ্ছে বাম দিকে। সুতরাং পি বাই কিউ সমান আর বাই এস এখানেও কিন্তু একই থাকবে, পি বাই কিউ সমান আর বাই এসই থাকবে, কিন্তু নিষ্পন্দ বিন্দু অবস্থানে পরিবর্তন হচ্ছে। নিষ্পন্দ বিন্দুর অবস্থান L2 সেন্টিমিটার হলে, নিষ্পন্দ বিন্দু অবস্থান L2 সেন্টিমিটার হলে তখন পিটা কোনটা হচ্ছে, পিটা তখন চেঞ্জ হয়ে যাচ্ছে, তখনই আর এবং এসটাকে চেঞ্জ করা হচ্ছে। আরটা ডান দিকে হলে পিটাও কিন্তু ডান দিকে হয়ে যাচ্ছে, আরটা ডান দিকে হলে পিটাও কিন্তু ডান দিকে হয়ে যাচ্ছে, অর্থাৎ পি সমান তখন হবে 100 মাইনাস L2, ডান দিকে হয়ে গেলে 100 মাইনাস L2, নিষ্পন্দ বিন্দু এই তোর প্রান্তিক তৈরি করা ছিল ল্যামডা 2 ছিল, ইন্টু কত ছিল, এবং কিউ সমান এটা হবে L2 প্লাস ল্যামডা 1 ইন্টু কত রো। কিউটা চলে আসছে বাঁ দিকে, পিটা চলে আসছে ডান দিকে। পি বাই কিউ সমান কত, পি বাই কিউ সমান হচ্ছে আর বাই এস। পি মানে কত, পি মানে হচ্ছে 100 মাইনাস L2 প্লাস ল্যামডা 2 ডিভাইডেড বাই L2 প্লাস ল্যামডা 1 সমান কত হচ্ছে আর বাই এস, ইকুয়েশন নাম্বার 2। এবং 1 এবং 2 মানে 1 এবং 2 এই দুটো সমীকরণ থেকে কি বের করতে হবে, ল্যামডা 1 এবং ল্যামডা 2 এর ভ্যালুটা বের করতে হয়। তো 1 নাম্বার ও 2 নাম্বার সমীকরণ থেকে ল্যামডা 1 ও ল্যামডা 2 নির্ণয় করতে হবে। এভাবে কিন্তু এরর ক্যালকুলেশন যেটা থাকছে প্রান্তিক ত্রুটি, প্রান্তিক মানে কি একদম শেষে, মানে মিটার ব্রিজের তারটা ব্যবহার করা হয়েছে, সেই তারটার দুটো প্রান্তে যে ত্রুটি থাকছে এই সমীকরণের সাহায্যে এটাকে কিন্তু ক্যালকুলেশন করা হয়। এবার মিটার ব্রিজের অবস্থান বা নিষ্পন্দের অবস্থান যদি 40 থেকে 60 সেন্টিমিটারের মধ্যে হয়, মানে 40 থেকে 60 সেন্টিমিটারের মধ্যে থাকলে ব্রিজটি কিন্তু খুব ভালো সুবেদী হয়। মোটামুটি 40 থেকে 60 সেন্টিমিটার সাধারণত ভালো মিটার ব্রিজের রিডিংটা আসে।